নমস্কার বন্ধুরা, কাশ্মীর ভ্রমণ পর্বের আরও একটি পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা টিফিন করে পেহেলগামের হোটেল থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম। দারুণ সুন্দর ওয়েদার পেয়েছিলাম আমরা। প্রথমে আমরা আরু ভ্যালিতে পৌঁছেছিলাম, ভালোভাবে আরু ভ্যালি দেখেছিলাম। চন্দনবাড়ি ও বেতাব ভ্যালি ভ্রমণের ভিডিও এই পর্বে থাকছে। আজকেই লাঞ্চ করে আমরা আবার শ্রীনগরে যাব। দারুণ সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুপাশ দিয়ে মোটা সাদা বরফের স্তর রয়েছে। গতকাল রাত্রে বোধহয় তুষারপাত হয়েছে এখানে। একদম ধবধবে সাদা বরফগুলি, কোথাও একটুও নোংরা দেখতে পাচ্ছি না। সত্যি পেহেলগাম প্রথম দিনেই আমাদের মন ভরিয়ে দিয়েছে, কাউকে অখুশি করেনি, এটা বলতে পারি। আজকে সারা দিন মোটামুটি বাইরেই থাকবো, রাত্রে একদম শ্রীনগর পৌঁছাবো। গাড়ি থেকেই যা ভিউ দেখছি তা এক কথায় অভাবনীয়। আমরা একটি ছোট ব্রিজ পেরিয়ে এসে পৌঁছালাম চন্দনবাড়িতে। চতুর্দিকে বরফ প্রচুর পড়ে আছে। দূরে পাহাড়গুলি সব বরফে ভর্তি। চন্দনওয়ারি হল পেহেলগামের কাছে অবস্থিত একটি সুন্দর উপত্যকা। এটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং অমরনাথ যাত্রার জন্য প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। চন্দনওয়ারি পেহেলগাম থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। চন্দনওয়ারি তার তুষার সেতু এবং অত্যাশ্চর্য সৌন্দর্যের জন্য বিখ্যাত। অমরনাথ যাত্রার শুরু স্থানের কারণেও চন্দনওয়ারি খুব বিখ্যাত। প্রতি বছর জুন, জুলাই, আগস্ট মাসে অমরনাথ যাত্রা শুরু হয়। পেহেলগাম থেকে চন্দনওয়ারি যাওয়ার রাস্তাটি মোটামুটি সমতল ভূখণ্ডে অবস্থিত এবং গাড়িতে সহজেই যাতায়াত করা যায়। শীতের সময় চন্দনওয়ারিকে রূপকথার দৃশ্যের মতো লাগে। তুষারাবৃত তৃণভূমি, রোদে ঝলমল করা বরফের চূড়া আর হিমবাহের মধ্যে দিয়ে নীরবে প্রবাহিত লিডার নদী। চন্দনওয়ারি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2895 মিটার উচ্চতায় অবস্থিত একটি সুন্দর উপত্যকা। অমরনাথ গুহায় পৌঁছানোর জন্য পেহেলগাম চন্দনওয়ারি রুটটি সবচেয়ে পছন্দের এবং মনোরম উপায়গুলির মধ্যে একটি। সবুজ তৃণভূমি, নির্মল বন এবং উচ্চতার প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে 45 কিলোমিটার বা 28 মাইল পথ চলা কেবল একটি শারীরিক চ্যালেঞ্জই নয়, তীর্থযাত্রীদের জন্য একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাও প্রদান করে। এই পবিত্র যাত্রায় তীর্থযাত্রীরা জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহায় পৌঁছান। এখানে প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গের পূজা করা হয়, যা ভগবান শিবের উপস্থিতির প্রতীক। এই যাত্রা সাধারণত 40 থেকে 45 দিন স্থায়ী হয়। হিমালয় ভূখণ্ডের মধ্যে দিয়ে একটি চ্যালেঞ্জিং ট্রেকিং জড়িত থাকে।
চন্দনবাড়ি থেকে এবার আমরা আবার রওনা দিলাম। অমরনাথ গুহার আদি নিবাস নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে কিংবদন্তি অনুসারে মহর্ষি ভৃগু প্রথম এই স্থানটি আবিষ্কার করেন। এই সময় কাশ্মীর উপত্যকা জলের নিচে ছিল এবং ভৃগুমুনি এই স্থানটি খুঁজে পান। অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরের বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮৮ মিটার বা ১২,৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। কিংবদন্তির অনুসারে ভগবান শিব এখানে দেবী পার্বতীকে অমরত্বের রহস্য ব্যাখ্যা করেন। ঐতিহ্যগতভাবে মহর্ষি ভৃগু প্রথম এই গুহাটি আবিষ্কার করেন এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। কিছু বিশ্বাস অনুসারে বুটা মালিক নামে এক মুসলিম ব্যক্তিও এই গুহা আবিষ্কারের সাথে জড়িত ছিলেন। কিংবদন্তি অনুসারে ঋষি ভৃগুই প্রথম অমরনাথ আবিষ্কার করেছিলেন। অনেক আগে বিশ্বাস করা হয় যে কাশ্মীর উপত্যকা জলের নিচে ছিল এবং ঋষি কাশ্যপ নদী ও খালের মধ্যে দিয়ে এটি জলে ফেলেছিলেন। ফলস্বরূপ জল শেষ হয়ে গেলে ভৃগুই প্রথম অমরনাথে শিবের দর্শন পেয়েছিলেন। হিন্দু পুরাণ অনুসারে অমরনাথ গুহা, যাকে অমরেশ এবং অমরেশ্বর বলা হয়, সেই স্থান যেখানে শিব তার স্ত্রী পার্বতীর কাছে অমরত্বের রহস্য, যা অমর কথা নামে পরিচিত, প্রকাশ করেছিলেন। অমরনাথ নামটির অর্থ হল অমর ঈশ্বরে, যা শিবের অনেক নামের মধ্যে একটি। অমরনাথ যাত্রার ইতিহাসের সূত্রপাত 15 শতকে, যখন একজন মুসলিম রাখাল বুটা মালিক অমরনাথ গুহা আবিষ্কার করেন। বুটা মালিককে একজন সাধু কয়লার থলি উপহার দেন, যিনি ছদ্মবেশে ভগবান শিব হয়ে ওঠেন। ভক্তদের জন্য সবচেয়ে সাধারণ পদ্ধতি হল চন্দনওয়ারি থেকে তাদের পদযাত্রা শুরু করা, অমরনাথ গুহায় বহুদিনের যাত্রা শেষ করা এবং তারপরে বালতালে নেমে আসা। অমরনাথের আর্য অমরদের প্রভু ভগবান শিবের সাথে যুক্ত একটি নাম। তবে শিবের অজান্তেই দুটি পায়রা গুহার ভেতরে বাসা বেঁধে ঐশ্বরিক কথোপকথন শুনে ফেলেছিল। বিশ্বাস করা হয় যে এই পায়রাগুলি পবিত্র উড়ান গ্রহণ করেছিল এবং অমরত্ব লাভ করেছিল। অমরনাথ গুহা পৌঁছানোর দুটি উপায় আছে। একটি হলো শ্রীনগর থেকে হেলিকপ্টার করে প্রাগ্যতারণীতে অবতরণ করা, যা গুহা থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত, অথবা গাড়িতে করে বালতাল পর্যন্ত ভ্রমণ করা যায়, যেখান থেকে 13.5 কিলোমিটার যাত্রা কেবল পায়ে হেঁটেই গুহায় পৌঁছানো সম্ভব। এভাবে শ্রীনগর থেকে অমরনাথ পৌঁছানো সম্ভব। মন্দিরের শিবলিঙ্গটি একটি স্বয়ম্ভু লিঙ্গ। অমরনাথ পর্বতের ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত 40 ফুট বা 130 ফুট উচ্চ গুহার ভেতরে এই লিঙ্গটি প্রাকৃতিক স্ট্যালাগমাইট গঠন করে,
যার চূড়া 5186 মিটার বা 17,014 ফুট। গুহার ছাদ থেকে মেঝেতে পড়া জলের ফোঁটা জমাট বাঁধার ফলে স্ট্যালাগমাইট তৈরি হয়, যার ফলে বরফের স্তর ওপরের দিকে বৃদ্ধি পায়। এখানে শিবের একটি শারীরিক প্রকাশ লিঙ্গ হিসেবে বিবেচিত স্ট্যালাগমাইটগুলির একটি কঠিন গম্বুজাকৃতি তৈরি করে। দুটি ছোট স্ট্যালাগমাইট পার্বতী ও গণেশের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। মহাভারত ও পুরনো প্রাচীন গ্রন্থ অনুসারে একটি লিঙ্গ শিবের প্রতিনিধিত্ব করে। মে থেকে আগস্ট মাসে গুহার ওপরে হিমালয়ের তুষার গলে যাওয়ার সাথে সাথে লিঙ্গটি ক্রমশ ম্লান হয়ে যায় এবং গুহার পাথরে জল প্রবেশ করে। এরপর লিঙ্গটি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে লিঙ্গটি চন্দ্রের পর্যায়ক্রমে বৃদ্ধি পায় এবং সংকুচিত হয়। লিডার ভ্যালি, যেখানে গুহাটি অবস্থিত, সেখানে বেশ কয়েকটি হিমবাহ রয়েছে। 2009 সালে জম্মু বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন প্রধান হিমবাহবিদ এম.এন. কাউল বলেছেন যে তারও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন হলেও লিঙ্গের আকার পরিবর্তনের জন্য লিঙ্গের জলের পথের পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে। গুহাটি চুনাপাথর এবং জিপসাম দিয়ে তৈরি। পর্যটকদের দ্বারা উৎপন্ন তাপ স্ট্যালাগমাইটের আকারকে প্রভাবিত করে। বাইরের তাপমাত্রার পরিবর্তনগুলিও তাদের আকারকে প্রভাবিত করে। কৃত্রিমভাবে প্ররোচিত তাপমাত্রার পরিবর্তন কমাতে হেলিকপ্টার ভ্রমণ এবং হেলিপ্যাড সাইটগুলি নিয়ন্ত্রণ করা হয়। স্ট্যালাগমাইটগুলির আয়ু কৃত্রিমভাবে বাড়ানোর বিষয়ে আলোচনায় রয়েছে। রাজতরঙ্গিনী গ্রন্থে অমরনাথের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে রানী সূর্যময়ী এই মন্দিরে ত্রিশূল এবং অন্যান্য পবিত্র প্রতীক দান করেছিলেন। ফজলের 1500 শতাব্দীতে লেখা গ্রন্থ আইনি আকবরীতে এই গুহার এবং শিবলিঙ্গের উল্লেখ পাওয়া যায়। তার মতে এই স্থানটি অনেক তীর্থযাত্রীকে আকর্ষণ করেছিল। তিনি ঋতু এবং চাঁদ অনুসারে লিঙ্গের ক্রমহ্রাসমানতা বর্ণনা করেছেন। আমরা দারুণ উপভোগ করছি এই যাত্রাপথটি। সত্যি এর সৌন্দর্য অবর্ণনীয়, মুখে বলে প্রকাশ করা যায় না। যতদূর চোখ যাচ্ছে সমস্ত জায়গা পাহাড়ের বরফে ঢাকা। সত্যি ভীষণই তুষারপাত হয়েছে একদিনে, বোঝাই যাচ্ছে। পাহাড়গুলিতে গাছপালা প্রচুর রয়েছে।
রাস্তাঘাট অনেক জায়গায় বরফে ভর্তি, অনেক জায়গায় বরফ পরিষ্কারও করা হয়েছে বোঝা যাচ্ছে। পর্যটক ভালোই রয়েছে কম বেশি সব জায়গায়। এবার আমরা বেতাব ভ্যালি দেখব। গাছগুলিও অনেক জায়গায় বরফ ভর্তি দেখছি আমরা। রাস্তায় অনেক জায়গায় যাতে ল্যান্ডস্লাইড না হয় তার জন্য ঢালাই করা আছে। রাস্তাঘাট ভীষণ ভালো দেখছি এখানে। এ সময় বরফ প্রচুর রয়েছে কাশ্মীরে। এবছর আসলে তুষারপাত বেশি হয়েছে, তাই প্রকৃতি নিজের মতো করে সেজেছে এখন। রাস্তায় যেতে যেতে যে ভিউ পাচ্ছি তাতেই সব যেন দেখা হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, এজন্যই তো কাশ্মীরে আসা। সমগ্র ভারতের মধ্যে তাই এর সমকক্ষ আর কেউ নেই। যা ভ্রমণ রসিক বা ভ্রমণ পাগল যাই বলা হোক, সবাই একবার বা একাধিকবার কাশ্মীরে আসবেই। বাঙালিদের মধ্যে তো ভীষণই পছন্দের ভ্রমণস্থল হলো জম্মু ও কাশ্মীর। আমাদের ওয়েদার নিয়ে যা ভাবনা ছিল তা প্রায় কেটেই গেছে। খুব ভালো আবহাওয়া পেয়েছি আমরা। এরকম দৃশ্য শুধুমাত্র ছবিতেই দেখেছি। অন্যান্য পাহাড়ে এত ভালো সৌন্দর্য নেই বলাই বাহুল্য। কাশ্মীরের সৌন্দর্য সত্যি অসাধারণ, এর কোনো বিকল্প হয় না। দূরে সব বরফ ঢাকা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি, আর নিচে পাহাড়ের সব বরফ ঢাকা ভ্যালি দেখতে পাচ্ছি। এই উপত্যকাগুলি আবার বরফ গলে গেলে সবুজ হয়ে যাবে, তখন এর সৌন্দর্য অন্যরকম।
আমরা এবার বেতাব ভ্যালির কাছে চলে এসেছি। বাম দিকে নিচে দেখতে পাচ্ছি বেতাব ভ্যালিকে। গাছগুলি এখন শুকিয়ে গেছে। এটি অন্যতম প্রধান পর্যটন স্থল এখানকার। এই বেতাব ভ্যালি বসন্তকালে আরও সুন্দর হয়ে ওঠে। এই বেতাব উপত্যকা, যা হাজান উপত্যকা নামেও পরিচিত, জম্মু ও কাশ্মীরে পেহেলগাম থেকে 15 কিলোমিটার বা 9.3 মাইল দূরে অবস্থিত। উপত্যকাটি পেহেলগামের উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং পেহেলগাম এবং চন্দনওয়ারির মধ্যে পড়ে। উপত্যকাটি সবুজ তৃণভূমি, তুষারাবৃত পাহাড় এবং ঘন গাছপালা দ্বারা আবৃত। বেতাব ভ্যালির নামকরণ করা হয়েছে দেওয়াল এবং অমৃতা সিংয়ের প্রথম হিট ছবি বেতাব থেকে। বেতাব উপত্যকা, যা পেহেলগাম এলাকার একটি অংশ, কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি উপত্যকার মধ্যে একটি। উপত্যকাটি দুটি হিমালয় পর্বতমালা পীর পাঞ্জাল এবং জাসসারের মধ্যে অবস্থিত। বেতাব উপত্যকা জম্মু ও কাশ্মীরের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি ভ্রমণকারীদের একটি প্রিয় ক্যাম্পিং সাইট, কারণ এটি ট্রেকিং এবং পাহাড়ের আরও অন্বেষণের জন্য একটি বেস ক্যাম্প হিসেবেও কাজ করে। উপত্যকাটি পেহেলগাম থেকে হেঁটে যাবার মতো দূরত্বে অবস্থিত। বৈশারণ ও তুলিয়ান হ্রদ কাছাকাছি, খুব কম আকর্ষণ করা যা পরিদর্শন করা যেতে পারে। এই উপত্যকায় ট্রেকিং, ঘোড়ায় চড়া এবং ক্যাম্পিংয়ের মতো অসংখ্য অ্যাডভেঞ্চার কার্যকলাপ রয়েছে। লিডার নদী র্যাফটিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান। সারান উপত্যকা হল পাহাড়ের চূড়ায় অবস্থিত তৃণভূমি, যা ঘন পাইন বন এবং তুষারাবৃত পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল পেহেলগামে নিউ পাইন প্যালেস রিসর্টে। সবাই এসে জড়ো হচ্ছে এখানে। আমাদের লাঞ্চ হবে এখন। আজকে শুধুই বরফ আর বরফ, যেন এর শেষ নেই এখানে। বেশ সুন্দর হোটেল এটি পেহেলগামের। অনেক রুমই আছে এখানে। পাহাড়ের ঢালের নিচেই হোটেলটি আমাদের। আজকে সকালের ঘোরাফেরা আমাদের দারুণ হয়েছে। সবাই ভীষণ খুশি। আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। লিডার নদীর পাশ দিয়ে যাচ্ছি আমরা। নদীর অনেক জায়গায় বরফ জমে আছে, আবার অনেক জায়গায় বরফ গলে গেছে। সত্যি লিডার নদী অসাধারণ। লিডার নদী পেহেলগামের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে পাহাড়ের গায়ে বরফ প্রচুর জমে আছে এখানে। আমরা ভালো গতিতেই এগিয়ে চলেছি। বিকেল হয়ে গেছে, কিন্তু এখানে সন্ধ্যা পর্যন্ত আলো থাকে। সেই কারণে বাইরেটা এখনো ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা সবাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। সত্যি আমরা সকলেই এই ট্যুরটি খুব ভালো এনজয় করছি। আজকে ধরা যায় সারাদিনই আমরা বাইরেই থাকব। শ্রীনগর পৌঁছতে রাত হয়ে যাবে। অনেকে গাড়িতে ঘুমিয়ে নিচ্ছে। আসলে ক্লান্ত হয়ে গেছে অনেকেই। দূরে তখনও আকাশে আলো দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড় শ্রেণী। সত্যি এই অভিজ্ঞতা ভুলবার নয়।
এবার আলো অনেকটাই কমে এসেছে, বরফও এখন আর নেই চারপাশে। আমরা খরস্রোতা নদীর পাশ দিয়ে এগিয়ে চলেছি। দূরে সব বাড়িঘর দেখতে পাচ্ছি। এবার আমরা শ্রীনগর যাবার পথে লেথিপোড়াতে এসে দাঁড়ালাম। আমাদের সবকটি গাড়ি এখানে দাঁড়িয়েছে। অনেকক্ষণ টানা আসা হয়েছে, কিছুটা সময় এখানে দাঁড়াবো আমরা। সব স্যাফরানের দোকান দেখলাম এখানে রয়েছে। হাইওয়ের ধারে সব দোকান এখানে। সবাই গাড়ি থেকে নেমে এলাম। পেহেলগাম থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 49 কিলোমিটারের মতো। যেতে 2 ঘন্টা তো লেগেই যাবে। টানা এসেছি আমরা এতক্ষণ। অনেকেই ভালো ঘুমিয়ে নিয়েছে বাসে। যোগাযোগ ব্যবস্থা ভালোই হয়ে গেছে শ্রীনগর ও পেহেলগামের মধ্যে। দোকানের পাশে কাশ্মীরি কাওয়া তৈরি হচ্ছে। আমরাও নিলাম একটা করে, বেশ ভালোই খেতে। অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। অনেক জিনিসই দেখলাম। ড্রাই ফ্রুট ও স্যাফরন নিয়ে নিলাম আমিও। এবার সোজা ওখান থেকে শ্রীনগর এসে ঢুকলাম। আমরা শ্রীনগরে এসে উঠেছি হোটেল বানসে। হোটেলটি আমার দারুণ সুন্দর। খাবার জায়গাটিও দারুণ লাগলো। বেশ বড় এলাকা নিয়ে ডাইনিং হলটি। আমাদের এখন রুম ডিস্ট্রিবিউশন হচ্ছে। সবাই যে যার মতো রুমে চলে এলাম। আমাদের রুমটি ওপরে। দেখো আমাদের রুমটি কেমন ছিল। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজারও ভালোই কাজ করছে। আর থাকার ঘরটাও বিশাল বড়। ওয়ার্ড্রপ আর বড় এলসিডিও আছে। বেড হিটারও কাজ করছে। ঠান্ডা এখানে ভালোই আছে। রুমে এসে খুব কমফোর্ট ফিল হচ্ছে। আজকের ঘোরা ভালোই হলো। কালকে আমরা শ্রীনগর ঘুরব। যা থাকবে পরের পর্বের ভিডিওতে। আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।